ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন মানুষের ঢাকায় ফেরার এই খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী হাসানুল শাওন। শাওন, ফিরতি মানুষের ভিড় কেমন দেখছেন? নাজনীন, এই মুহূর্তে আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালে খুব একটা ভিড় নেই। আসলে বরিশাল বিভাগের বিভিন্ন রুট থেকে যে লঞ্চগুলো ছাড়ে, মূলত এটি সন্ধ্যা বা সন্ধ্যার পরে এই লঞ্চগুলো ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। তো এই লঞ্চগুলো মূলত ভোররাত থেকে আসলে সদরঘাটে ভেরা শুরু করে। তো সকালের দিকে বিশেষ করে ফজরের পর আমরা দেখেছি যে এই সদরঘাটে আসলে প্রচুর ভিড় ছিল। বিপুল সংখ্যক মানুষ আসলে ঈদের ছুটি শেষে ঢাকায় এসে নেমেছেন। তো এখন এই মুহূর্তে আসলে দুই একটি রুটের কিছু লঞ্চ আমরা এসে পৌঁছাতে দেখছি এখনো। তো বেশিরভাগ মানুষের সাথে আমরা যাত্রীদের সাথে যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে খুব বেশি ভোগান্তি তাদের হয়নি। দুই একটি লঞ্চের যাত্রীরা কিছু অভিযোগ করেছেন যে এই ঈদের সময়ে কিছু লঞ্চ যাদের হয়তো ঠিকভাবে মেনটেন করা হয় না, মেনটেনেন্সের সমস্যা আছে, তো সেই জাতীয় কিছু লঞ্চও বিভিন্ন রুটে যাত্রীর বাড়তি চাপের কারণে দেয়া হয়েছে, যে কারণে কিছু লঞ্চ যাত্রাপথে বিকল হয়ে যাওয়া বা কিছু ব্যবস্থাপনাগত সমস্যারও অভিযোগ তারা করেছেন। এছাড়া কিছু রুটের যাত্রীরা ভাড়ার বিষয়ে কিছু অভিযোগ করেছেন যে সারা বছর যে ভাড়া থাকে এখন সেই ভাড়া আসলে বাড়িয়ে তারা নিচ্ছে এই বিভিন্ন লঞ্চ কর্তৃপক্ষ। তো এই টুকটাক অভিযোগের বাইরে সবাই বলছেন যে রোববার থেকে অফিস শুরু হবে, তো এই জন্য একটু আগেভাগেই তারা চলে আসছেন যারা, তারা মোটামুটি তাদের ভোগান্তি ছাড়াই তারা ঢাকায় এসে পৌঁছেছে। নাজনীন, এই ছিল সদরঘাটের সর্বশেষ খবর। জানছিলাম রাজধানীর সদরঘাট থেকে মানুষের ঢাকায় ফেরার খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর সাথে প্রধানমন্ত্রীর একান্ত সাক্ষাতে গুরুত্ব পাবে দুই দেশের অর্থনৈতিক, যোগাযোগ ও জ্বালানির মতো বিষয়গুলো। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরই হতে যাচ্ছে ভারতে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর। প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এই সফরে দুই দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে 10টিরও বেশি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে। দ্বিপাক্ষিক যেসব চুক্তির মেয়াদ শেষের দিকে নবায়ন হতে পারে সেসবেরও। সফরটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতি এইখানে বাংলাদেশের দিক থেকে খুব বেশি গুরুত্ব পাবে। অন্যদিকে ভারতেরও অনেকগুলি এজেন্ডা আছে, কানেক্টিভিটির একটা এজেন্ডা আছে, পানি সংক্রান্ত বিষয় আছে, এবং সেই সাথে তারা রেলওয়ে বলেন বা সড়ক পথে নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে তাদের কানেক্টিভিটিকে আরো গতিশীল করার চেষ্টা করবে। এছাড়াও দীর্ঘদিন ধরে তিস্তা নদীর মতো ভারত বাংলাদেশের মাঝে অমীমাংসিত অভিন্ন নদ নদীসমূহের ন্যায্য পানির হিস্যার বিষয়ে চুক্তি হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। বিভিন্ন চুক্তির কথা আলোচ্য হচ্ছে, কিন্তু মুশকিলটা হলো যেগুলি খুব বাংলাদেশের স্বার্থের বা ইকোনমির সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত, যেমন তিস্তা যেটা আছে, সেই সাথে বাংলাদেশের কানেক্টিভিটি, এনার্জি কানেক্টিভিটি, অমীমাংসিত বিষয়গুলি আছে, সেগুলি নিয়ে বাংলাদেশ যথেষ্টই জোর দেওয়ার অবস্থানে আছে। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে বৈরিতা নয়, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চায় সরকার। বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি একথা বলেন। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই।
কোনো সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা বা ওয়ারেন্ট জারি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তদন্ত ও তাদের কাছ থেকে ব্যাখ্যা পাবার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। বলেন, মিয়ানমার গুলি ছুঁড়লে পাল্টা গুলির বার্তা দেয়া হয়েছে। রকনুদ্দিনের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের পর কদিন ধরেই আলোচনায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিয়ে। বর্তমানে তিনিও দেশে নেই বলে খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি, মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তাদের স্বাভাবিক আয়ের সাথে সম্পদের হিসেবে ব্যবধান নিয়ে। আজকে থেকে 10 বছর আগে যেই জমির দাম 10 লাখ ছিল, এখন যে দেখেন সেই জমির দাম 2 কোটি টাকা, 4 কোটি টাকা। বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে, তিনি এটা জবাব দেবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবে। আর মিয়ানমার থেকে এরপর গুলি করলে বাংলাদেশের পক্ষ থেকেও পাল্টা গুলি করা হবে বলে আরাকান ও মিয়ানমার আর্মিকে বার্তা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কখনো মানে মায়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। রকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অপরিকল্পিত উন্নয়ন ও সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে সিলেটের বন্যা পীড়িত লাখ লাখ মানুষ, অথচ এ নিয়ে সরকার উদাসীন। বৃহস্পতিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংক যা বলছে তা শুনতে হবে, কারণ তারা টাকা দেয়, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে কিছু বিষয়ে আলোচনার ভিত্তিতে সংশোধনী আনা হতে পারে বলেও জানান তিনি। আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বৈদেশিক বিনিয়োগ আনার চেষ্টা করা হলেও আশানুরূপ সাড়া কম। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির উদ্যোগে দেশের অর্থনীতি ও জাতীয় বাজেট শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কিছু সংশোধনী আনা হতে পারে। বাজেট কিন্তু পাস হয়নি, পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংকে, কাজেই বিশ্বব্যাংকের কথা শুনতে হবে। খালি বলে দিলে তো হলো না যে বিশ্বব্যাংকের কথা মতো চলছে, তা আপনি চালান না, আপনি দেন টাকা। একই অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী দাবি করেন, ক্রয় ক্ষমতা বাড়ায় কোরবানি দিতে মানুষের কোনো অসুবিধা হয়নি। মানুষের পকেটে টাকা আছে, তা না হলে লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি দিতে পারতেছে। আমার এলাকায়, সারা এলাকায় 10টা গরু দেওয়ার ক্যাপাসিটি পাকিস্তান আমলে ছিল না। আর আজকে আমাদের এক একটা সমাজে কেউ 8টা, কেউ 10টা, 40টা পর্যন্ত গরু কোরবানি দিচ্ছে। এদিকে কারণ বাজারে টিসিবি ভবনে আরেক সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার রপ্তানি থেকেও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি গুরুত্ব দিচ্ছে। এমপ্লয়মেন্টটা কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের সবচেয়ে বড় যে জায়গাটা আমি মনে করি যে কত টাকা এক্সপোর্ট করলাম, কত টাকা ইম্পোর্ট করলাম, এটা ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হলো আমরা কত জব ক্রিয়েট করতে পারলাম। আমরা যত বেশি জব ক্রিয়েট করতে পারবো তত আমার ভ্যালু এডিশন হবে। এক্সপোর্ট ইম্পোর্ট ইজ এ নাম্বার অনলি। একই অনুষ্ঠানে ট্যানারি শিল্পকে এখনও পরিবেশ বান্ধব না করতে পারায় উদ্বেগ প্রকাশ করেন এনবিআর এর চেয়ারম্যান। আমি যদি নিজের সক্ষমতা তৈরি না করি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
আপনজনদের সাথে ঈদ করে ঢাকায় ফিরছে নগরবাসী। শুক্রবার ভোরে বরিশাল সহ বিভিন্ন রুটের লঞ্চে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে নামেন হাজার হাজার মানুষ। এদিন বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং বরগুনা সহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে ছিল যাত্রীর বাড়তি চাপ। তাই সদরঘাটে শুক্রবার ভোর থেকেই ছিল ঢাকায় ফেরা মানুষের ভিড়। তবে অনেক যাত্রীর অভিযোগ, ঈদের সময় কিছু রুটের লঞ্চে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে। এছাড়া কিছু লঞ্চের ফিটনেসজনিত সমস্যা থাকায় যাত্রাপথে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। এখন থেকে বেশ কয়েকদিন লঞ্চগুলোতে ঢাকামুখী যাত্রী চাপ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দর্শক, ঈদে ঘরমুখ মানুষের ঢাকায় ফেরার আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূর, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা জানছিলাম সদরঘাটের লঞ্চ টার্মিনালের খবর, এবং আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি তো রেল স্টেশনে আছেন, কমলাপুরে আছেন, সেখানে আসলে ফিরতি মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? লিনা, ঈদ করতে পরিবারের সঙ্গে ঈদ করতে যারা গ্রামের বাড়িতে গিয়েছেন তারা আসলে রাজধানীতে ফিরতে শুরু করেছেন। ভোর থেকে এখন পর্যন্ত কমলাপুরে 20টি ট্রেন এসেছে এবং প্রত্যেকটি ট্রেনের মধ্যেই মোটামুটি পর্যায় থেকে উপচে পড়া পর্যায়ের একটা ভিড় ছিল। যাত্রীরা আমাদেরকে বলেছেন তারা যে ট্রেনগুলোতে ছিলেন সেখানে নিজের যে সিটটি ছিল, নির্দিষ্ট যে আসনটি ছিল, সেই আসনটিতেও তারা অনেক সময় যেতে পারেননি ভিড়ের কারণে। স্ট্যান্ডিং টিকিট থাকার কারণে দাঁড়িয়ে এত বেশি সংখ্যক মানুষ এসেছে, তারা নিজেদের সিটটি পর্যন্ত পান নাই। আর শিডিউল বিপর্যয় নিয়ে যাত্রীরা তেমন কোনো অভিযোগ করেনি। 2-1টি ট্রেনে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত বিলম্বে তারা রাজধানীতে এসে পৌঁছাতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করেছি, যারা রাজধানীতে ঈদ করেছেন বা কোনো কারণে ঢাকাতে ঈদ করতে হয়েছে, ছুটি পাননি, তারা এখন আসলে আবার গ্রামের দিকে পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন এবং এছাড়া আবার অনেকেই ছুটি কাটাতে বেড়ানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এই কমলাপুর স্টেশন থেকে। লিনা, জানছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে মানুষের ঢাকায় ফেরার খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সেখানে উপস্থিত হন মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের সিনিয়র নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবার সাথে সাক্ষাৎ শেষে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এই সফরে 2 দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে গুরুত্ব পাবে ভারত বাংলাদেশের মাঝে অর্থনৈতিক, যোগাযোগ এবং জ্বালানির মতো বিষয়গুলো। প্রধানমন্ত্রীর এই সফরে 2 দেশের মাঝে 10টিরও বেশি সমঝোতা এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রভবনে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দিল্লি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় ছিল রাজধানীমুখী মানুষের। ট্রেনে তেমন একটা ভোগান্তি না থাকলেও কিছু রুটে লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। নূর হোসেনের রিপোর্ট। গ্রামে আপনজনদের সাথে ঈদ করে ঢাকায় ফিরছে নগরবাসী। কমলাপুরে ভোর থেকে আসা সবকটি ট্রেনেই যাত্রীদের বাড়তি ভিড় ছিল। কয়েকটি ট্রেন 2-1 ঘন্টা বিলম্বে কমলাপুর পৌঁছালেও স্বস্তির কথা জানিয়েছে অনেক যাত্রী। পড়াশোনা করছি আমি, পড়াশোনার জন্যই 23 তারিখের পর আমার ক্লাস শুরু হচ্ছে। সময়টা যদি আরেকটু বেশি পেতাম আরও ভালো লাগতো। আসলে এটা ফিলিংসটা আসলে খুবই বেদনাদায়ক। ভিতর থেকে আসতে চাচ্ছি না, তবুও আসতে হচ্ছে পড়াশোনার দায়ে। 6টার ট্রেন 8:30, আমার লেট হয়ে গেল না বেশি। যেখানে আমি 8টায় ঢাকায় থাকবো সেখানে আমি 10টায় থাকি। এক জায়গায় বললো যে ট্রেনের বিচ্যুতি ঘটছে, এরকম ট্রেনের বিচ্যুতি ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। ট্রেন 2বার লেট করছে, একবার হচ্ছে 2 ঘন্টার মতো লেট করছে, আবার এয়ারপোর্টে আবার লেট করছে। এদিকে ভোর থেকে বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং বরগুনা সহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা লঞ্চেও ভিড় ছিল যাত্রীদের। কিছু লঞ্চের ফিটনেসজনিত সমস্যা থাকায় যাত্রাপথে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। আমাদেরকে উঠানোর সময় বলছে যে সব লঞ্চের আগে আমাদেরকে নামাবে, কিন্তু সব লঞ্চের লাস্ট আনছে আমাদেরকে। উঠাইছে 500 টাকার কথা বলে, পরে এখানে কারো কাছ থেকে 600 নিছে, কারো কাছ থেকে 500 নিছে। যাতে ভিড়ভাড়টা কম হয় এই জন্য আগে আসছে। আজকে চলে আসছি যাতে আমরা তাড়াতাড়ি শনিবার দিয়ে অফিস করতে পারি। তবে সড়ক পথে রাজধানীতে ফেরা মানুষের চাপ ছিল কিছুটা কম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 417 জন যাত্রী। শুক্রবার ভোরে হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এবছর বাংলাদেশ থেকে সরকারি হজযাত্রীর কোটা ছিল 4,562 এবং বেসরকারি হজযাত্রীর কোটা 80,695 জন।
9 মে থেকে 12 জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে 218টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা 106টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট 75টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট 37টি। এসব ফ্লাইটে সর্বমোট 85,225 জন হজযাত্রী সৌদি আরব যান। পর্যায়ক্রমে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিগণ। এবার দিল্লি সফর থেকে প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরলে দেশের মানুষ তা মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেললাইন করিডোর প্রস্তাবের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করা আর সীমান্তে মানুষ হত্যা করায় ভারতকে দেশের মানুষ আর বন্ধু ভাবতে পারে না। তার অভিযোগ, বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে ক্রমাগত সহযোগিতা করছে ভারত। দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। রাজনৈতিক ভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আজিজ বেনজির আসাদুজ্জামান, আপনারা এখন কোথায়? আপনারা যাকে সহযোগিতা করেছেন বিনা ভোটে এমপি হতে, মন্ত্রী হতে, রাষ্ট্র পরিচালনা করতে, তারাই আজকে বলে আপনাদের বিচার করা হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2 সপ্তাহের ব্যবধানে আবারও রাষ্ট্রীয় সফরে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর নেতৃত্বাধীন জোটের টানা তৃতীয়বার সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। সফরকালে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। মুকসিমুল আহসানের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি নয়াদিল্লির সময় বিকেল 3:30টায় পালাম বিমানবন্দরে অবতরণ করে। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এর আগে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানেও গিয়েছিলেন শেখ হাসিনা। সফরের প্রথম দিন সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার আবাসস্থলে সাক্ষাৎ করেন। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে বিছানো হবে লাল গালিচা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন। গার্ড অফ অনার দেয়া হবে বাংলাদেশের সরকার প্রধানকে। এরপর রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। শনিবার দিনের প্রথম ভাগেই শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক হবে হায়দ্রাবাদ হাউসে। এরপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে রেলসহ বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়েও আলোচনা হতে পারে। আর দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায় যোগ দেবেন শেখ হাসিনা। বিকেলে ভারতের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পালাম বিমানবন্দর থেকে ভারতের রাজধানী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে কিছু মিডিয়াকে সাথে নিয়ে বিএনপি নেতৃত্বে ঢালাওভাবে দুর্নীতির গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে এমন অভিযোগ করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। 23 জুন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক। দেশের প্রাচীন এই দলটির হীরক জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে 2 দিন আগেই এই র্যালির আয়োজন। র্যালিতে যোগ দিতে শুক্রবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমবেত হন দলের নেতাকর্মীরা। র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মাটি এবং মানুষের দল আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। বাংলাদেশের মাটি অনেক
পাতার উপর শিশির বিন্দু। আওয়ামী লীগ না একটু টোকা লাগলেই পড়ে যাবে, আন্দোলন করবে 28 অক্টোবরের মতো, পালিয়ে যাবেন না তো? সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে মিথ্যাচার আর ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের অলীক স্বপ্ন দেখছে বিএনপি। সতর্ক থাকবেন, ফখরুলরা আজকে গুজব ছড়াচ্ছে, আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানাবো চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া। আজকে সেই অপপ্রচারে নেমেছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য এর ষড়যন্ত্র কি সেটা আমাদের ভেবে দেখতে হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয় আনন্দ র্যালি। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নানা রং বেরঙের সাজে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র্যালিটি সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব, কলাবাগানের সড়ক ধরে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি দুর্নীতিকে নিয়ে গুজবের কিছু নেই, তাদের অপকর্ম বিশ্বজুড়ে স্বীকৃত, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চিকিৎসা শেষে 1.5 মাস পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে বলেন, দেশের মৌলিক সমস্যার সমাধান না করে বিদেশে গিয়ে চুক্তি করে লাভ নেই। তার দাবি, প্রধানমন্ত্রী ভারত সফর দেশের জন্য নয়, নিজেদের ক্ষমতা ধরে রাখতে। দুর্নীতি নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই অভিযোগের বিষয়ে আমির খসরু বলেন, সরকারের দুর্নীতি আর অপকর্ম বিশ্বজুড়ে স্বীকৃত। গুজবের তো কিছু নাই, বাংলাদেশের দুর্নীতি এখন বিশ্বখ্যাত। দেশে যেরকম জনগণের কাছে দুর্নীতির বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার, এটা বিশ্বখ্যাত বাংলাদেশের দুর্নীতি। আন্দোলন চলছে, আন্দোলন তো বন্ধ হয়নি, কারণ দেশের কিছুই পরিবর্তন হয়নি। এখনও স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বসে আছে, এখনও দেশে লুটপাট চলছে, এখনও জনগণের ভোটাধিকার ফিরে পায়নি, আইনের শাসন ফিরে পায়নি, জীবনের নিরাপত্তা ফিরে পায়নি। এই সমস্ত মৌলিক সমস্যার সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি সই করলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে। পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 417 জন যাত্রী। শুক্রবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁরা। এবছর বাংলাদেশ থেকে সরকারি হজযাত্রীর কোটা ছিল 4,562 ও বেসরকারি হজযাত্রীর কোটা 80,695 জন। 9 মে থেকে 12 জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে 218টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা 106টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট 75টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট 37টি। এসব ফ্লাইটে সর্বমোট 85,225 হজযাত্রী সৌদি আরবে যান। পর্যায়ক্রমে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিগণ। বাজারে বেশিরভাগ সবজির দাম কিছুটা কম থাকলেও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা দরে। রাজধানী কারওয়ান বাজার ঘুরে এমন দাম জানা যায়, তবে পাড়া মহল্লায় বাজারে দাম আরও বেশি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, সোনালী মুরগির দাম 320 টাকা। বাজার থেকে ক্রেতাদের পেঁয়াজ কিনতে হচ্ছে 90 টাকা কেজি দরে, রসুনের দাম 220 টাকা। এদিকে সবজির মধ্যে ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, তবে আমদানি করা গাজরের দাম 140 টাকা। শসার দাম 150 থেকে 160 টাকা কেজি প্রতি। ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে এখন সবচেয়ে বেশি দাম কাঁচা মরিচ, গাজর, শসা ও ধনেপাতার দাম। মাত্র নিতেছে পোয়া নিতেছে 60 টাকা। ধনিয়ার দাম বেশি, শসার দাম বেশি, কাঁচা মাছের দাম বেশি। কোন জিনিসের দাম কম নাই, লেবু হইলো 40 টাকা 50 টাকা ডজন। কোন জিনিসের দাম কম আছে এটা কোন? সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের খবর গণমাধ্যমে প্রকাশকে উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর ও নেতিবাচক বলে দাবি করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সাবেক 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে শুক্রবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিবাদ লিপিতে পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে প্রচারিত সংবাদকে অতিরঞ্জিত বলে দাবি করা হয়। এ ধরনের প্রতিবেদন না করার পাশাপাশি ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতা নীতিমালা যথাযথভাবে অনুসরণের অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিতে। একদম শীতকালে বড় ভাই টান দিয়া যাবো খাগা না কাইন চারাবাগ ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। কি হয়েছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার গতরটা ভালোবাসিনি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।